ওকে বয়েজ অ্যান্ড গার্লস, আজকে আমাদের বলে তৃতীয় লেকচার। আজকে আমরা নিউটনের গতিসূত্র পড়বো। তো তোমরা হয়তো অনেকেই শুনছো নিউটনের গতিসূত্র, তোমরা প্রথম চ্যাপ্টার পড়ে আসছো। নিউটনের বিখ্যাত তিনটা গতিসূত্র আছে, তো আজকে আমরা সেটা দিয়ে শুরু করব। তো চলো শুরু করি। তো নিউটনের তিনটা গতিসূত্র সে কত সালে দিচ্ছে? 1686 সালে, অনেক আগে অনেক আগে। তার মানে হচ্ছে প্রায় 350 বছর হয়ে গেছে নিউটন গতিসূত্র দিচ্ছে। তো 1686 সালে সে তার একটা গ্রন্থ আছে, মানে বই আছে নিউটনের নিজের লেখা। তো সেই বইটা কি? ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। তো এই বইটাতে সে কি করছে, তার যে তিনটা সূত্র আছে, নিউটনের যে তিনটা সূত্র আছে গতিসূত্র, সেই তিনটা গতিসূত্র প্রকাশ করছে এই বইটাতে। তো আমি একটু অনেক বড় নাম তাই আগে লিখে নিছি, তোমরা একটু পজ করে দরকার হলে লিখে নিও, ঠিক আছে? এটা হচ্ছে এই গ্রন্থ। কটা সূত্র দিচ্ছে নিউটনের গতিসূত্র? তিনটা সূত্র। তাহলে নিউটনের গতির তিনটা সূত্র আছে। তা আজকে আমরা প্রথম দুইটা সূত্র নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? প্রথম দুইটা সূত্র নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো প্রথম সূত্র, প্রথম সূত্র। তো চলো আমরা শুরুতেই প্রথম সূত্রে যাই। প্রথম সূত্রটা একটু থিওরিটিক্যাল সূত্র, মানে ম্যাথমেটিক্স কম এটাতে, বাট খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তোমরা জানো প্রথম সূত্র সম্পর্কে আসলে তোমাদের আইডিয়া আছে, ঠিক আছে? প্রথম সূত্রটা কি বলছে নিউটন? তো নিউটনের প্রথম সূত্রটা বলছে, বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে আর গতিশীল বস্তু গতিশীলই থাকবে। তার মানে হচ্ছে, এটা তোমরা জানো যে আমি যদি কোনো বল না দিই তাহলে আমি থাইমে আছি। আমাকে যদি কেউ বল না দেয় তাহলে তো আমি সামনে আগাইতে পারবো না। অথবা আমি চলতেছি, আমাকে যদি কেউ বল না দেয় তাহলে কিন্তু আমি থামবো না। কেউ চলতেছে, আমাকে যদি বাধা না দেয়, বাধা তো একটা বল, কেউ বাধা না দিলে আমি কি থামবো? থামবো না। তার মানে আমি স্থির, আমাকে গতিশীল করতেও বল দিতে হবে। আমি গতিশীল, আমাকে থামাইতেও কি দিতে হবে? বল দিতে হবে। তাহলে সূত্রটা কিন্তু বল নিয়ে আর জড়তা নিয়ে। কি কি নিয়ে? বল আর জড়তা নিয়ে। তার মানে তুমি যেই জড়তায় আছো সেই জড়তাতেই তুমি থাকবা আনটিল তোমার উপর কোনো বল প্রয়োগ করা না হয়। সো এটা পরীক্ষাতে তুমি কিভাবে লিখবা, পরীক্ষার ভাষায় কিভাবে লেখা থাকবে দেখো। বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে ঠিক এভাবে লিখবা, এখন যেভাবে লিখে দিচ্ছি। বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, না হলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে, ত্বরণ থাকবে না, ঠিক আছে? সুষম দ্রুতিতে চলমান থাকবে। বাহ্যিক কোনো বল না দিলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে। তার মানে যার বেগ শূন্য সে বেগ শূন্যই থাকবে, যার বেগ ভি সারা জীবন ভি থাকবে। যদি বল প্রয়োগ করা না হয় বেগ যা আছে তাই থাকবে, ঠিক আছে? তাহলে স্থির বুঝো, কিন্তু কি বলতেছি আমি, যদি স্থির হয় তবে এফ শূন্য হলে ইউ ভি দোনোটাই কি হবে? শূন্য হবে। কোনো শেষ বেগ আদি বেগ নাই, ও তো স্থির ভাই, স্থিরই থাকবে। আর শেষ বেগ আদি বেগ থাকা তো প্রশ্নই আসে না। তাহলে যদি স্থির হয় তবে এফ জিরো ইউ ভি সব শূন্য। আমরা জানি স্থির মানে ইউ শূন্য, ভিও তাহলে শূন্য। আর যদি চলমান হয়, তবে তুমি যদি বাহ্যিক কোনো বল না দাও, এফ যদি শূন্য হয়, তাইলে ইউ আর ভি কি হবে? সমান হবে, বাট নট ইকুয়াল টু জিরো। চলমান হইলে তো আর ইউ আর ভি শূন্য না। কথা কি বুঝছো? স্থির মানে কি ইউ ভি দোনোটাই শূন্য। চলমান মানে কি তোমার ইউ ভি কোনোটাই শূন্য না, তুমি চলতেছো, তোমার বেগ আছে। এবং বেগ কি হবে? সবসময় সমান থাকবে, আদি বেগ যা শেষ বেগতা। কারণ কি? তোমার বেগের কোনো পরিবর্তনই হবে না বল না দিলে। এই যে বল শূন্য, বল শূন্য, বল শূন্য মানে কি? তোমার বেগের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না মানে কি? তোমার আদি বেগ যা, 500 বছর পর শেষ বেগতা। তোমার শেষ বেগতা, আদি বেগ যা শেষ বেগতা, তবে সেটা শূন্য হবে না। কারণ কি? তুমি চলমান আছো, ঠিক আছে? আর স্থির হলে তোমারটা শূন্য হবে। সো এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রকাশ, এটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা। আর এটা হচ্ছে প্রথম সূত্রটা। তোমাকে যদি কতে আসে প্রথম সূত্র লিখো তাহলে একটু লিখবো, যদি ক্ষতে ব্যাখ্যা করতে বলে তাহলে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। দেখো কত সহজ। নিউটনের গতিসূত্র কি কঠিন? কিছুই কঠিন না, বুঝলে সবই সহজ। এটাই হচ্ছে নিউটনের কি সূত্র বলো? প্রথম সূত্র।
তো আমরা প্রথম সূত্র শেষ করে ফেললাম, এখন আমরা হচ্ছে দ্বিতীয় সূত্রে যাব। প্রথম সূত্রে আমরা আবার একটু পড়বো পরবর্তীতে দ্বিতীয় সূত্র পড়ার পরে, বাট আমরা এখন দ্বিতীয় সূত্রটা পড়ি আগে, এটার বিবৃতিটা পড়ি, ব্যাখ্যাটা পড়ি, তারপর আমরা আবার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র মিলাবো একসাথে, দেখো। তো তোমরা সুন্দর করে নোট করো। চলো এখন আমরা যাবো দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র পড়ার জন্য তোমাকে ভরবেগ সম্পর্কে জানতে হবে। আর ভরবেগ সম্পর্কে এই কারণে আমি তোমাদেরকে আগেই ডিসকাস করে আসছি, রাইট? তোমার কিন্তু আগের লেকচারে আমি ভরবেগ সম্পর্কে ছোটখাটো একটা আইডিয়া দিছি 10-15 মিনিটের, রাইট? এই কারণেই, কারণ কি দ্বিতীয় সূত্র পড়তে আমাকে ভরবেগের প্রয়োজন হবেই, ঠিক আছে? ওকে, তো দ্বিতীয় সূত্র কি বলছেন দেখো, যদি বল দেয়া হয় তাহলে বেগ পরিবর্তন হবে। আমি কি বললাম, বল যদি না দিই তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না, তুমি গতিশীল থাকলে গতিশীল থাকবা, যেই বেগে আসছো সেই বেগেই থাকবা। যদি বল দেয়া হয় তোমার বেগের পরিবর্তন হবে, আর বেগের যদি পরিবর্তন হয় তাহলে ভরবেগেরও পরিবর্তন হবে। কথা কি বুঝছো? বল দিলে আমার বেগ চেঞ্জ হবে, ঠিক আছে? বেগ চেঞ্জ হলে আমার ভরবেগও তো চেঞ্জ হবে। তাহলে ভরবেগ পরিবর্তন হয় কি দিলে বলো? বল দিলে। তাহলে আমার সময়ের সাথে সাথে আমার ভরবেগ চেঞ্জ হইতে পারে কি দিলে? বল দিলে। ক্লিয়ার? বল দিলে বেগ বাড়ে বা কমে, আমার বেগ আমার স্পিড বাড়ে বা কমে। আর স্পিড বাড়লে কমলে আমার ভরবেগ মোমেন্টামও বাড়বে বা কমবে, ঠিক আছে? তাহলে ভরবেগ বলের সাথে বল দিলে পরিবর্তন হয়। এটাই দেখো কি বলছে দ্বিতীয় সূত্র, বলছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার। হার মানে কি? এক সেকেন্ডে। হার মানে কি? এক সেকেন্ডে কতটুকু ভরবেগ চেঞ্জ হলো, এক সেকেন্ডে। তাহলে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার এক সেকেন্ডে কতটুকু ভরবেগ চেঞ্জ হচ্ছে। তাহলে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এইটা দিয়ে কি বুঝাইলো? প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, আর বল যেদিকে দেওয়া হয়, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। আমি বুঝাই দিচ্ছি লাইনটা, তোমরা আগে লেখো। এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। ওকে, সো দ্যাটস ইট। এখন আমি তোমার বুঝাই ভরবেগ পরিবর্তনের হার মানে এক সেকেন্ডে তোমার ভরবেগ কতটুকু বাড়তেছে বা কমতেছে সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে আমি যত বেশি বল দিব তত বেশি আমার ভরবেগ চেঞ্জ হবে, যত কম বল দিব তত কম ভরবেগ চেঞ্জ হবে। সিম্পল। তুমি বেশি বল দাও তাহলে বেগটা কি বেশি পরিবর্তন হবে না? আমি যদি একটা গাড়িকে ধাক্কা দিই বেশি জোরে, বেশি বল দিই, তাহলে তো এটার বেগ আরো বেশি বাড়বে, তাহলে ভরবেগও বেশি বাড়বে। তাহলে ভরবেগ পরিবর্তনের হার এক সেকেন্ডে কতটুকু ভরবেগ বাইরে গেল এটা তোমার বলের সাথে সমানুপাতিক। মানে হইতেছে বল বেশি দিলে ভরবেগও বেশি চেঞ্জ হবে, বল কম দিবা ভরবেগও কম চেঞ্জ হবে, ঠিক আছে? তুমি বল বেশি দিবা জোরে যাবে, ভরবেগ বেশি যাবে। বল কম দিবা ভরবেগ কম পরিবর্তন হবে। এবং এটা ইম্পর্টেন্ট, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। স্বাভাবিক। বল যেদিকে কাজ করবে, যেদিকে বল কাজ করবে সেদিকেই তো তোমার বেগটা পরিবর্তন হবে, তুমি তো ওই দিকেই যাবা, তাই না? তাহলে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ওই দিকেই ঘটে, তুমি যেদিকে বল দিবা সেদিকেই ভরবেগের পরিবর্তন। বল লব্ধি বলটা যেদিকে ক্রিয়া করবে সেই দিকেই তোমার ভরবেগের পরিবর্তন ঘটবে, সেই দিকেই তোমার বেগের পরিবর্তন, তুমি ওই দিকেই যাবা, ঠিক আছে? তো এটা একদমই সিম্পল, ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে বড় কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল বেশি হলে ভরবেগের পরিবর্তন বেশি, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে। খুবই সিম্পল, এবং এটা বেশি আসে পরীক্ষা, এটা বিবৃতি, এবং এটা ঠিক সুন্দর করে এইভাবে লিখতে হবে। এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে, বাট আগে তোমরা বিবৃতিটা পড়ো, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। তো দেখো বুঝতে পারছো কিনা তোমরা ম্যাথ মানে এটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে যাই। সো সেটার জন্য আমরা একটু লিখি
ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন চাই। ধরি একটি বস্তুর ভর, বুঝতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে? একটা বস্তুর ভর m কেজি, ধরলাম একটা বস্তুর ভর কয় কেজি, m কেজি। ওকে, এটার আদিবেগ ইউ, বল প্রয়োগ করলাম, বল দিলাম, প্রয়োগকৃত বল এফ, তুমি বল দিলা, বল দিলে তুমিই বলো, বল দিলে বেগ চেঞ্জ হয়ে যাবে না? বেগ কি আর থাকবে? প্রথম সূত্র অনুযায়ী জানছি বল দিলে বেগ চেঞ্জ হবে, বল না দিলে বেগ চেঞ্জ হবে না। তাহলে শেষ বেগ হবে একটা, বললাম শেষ বেগ ভি। এই যে বলটা দিছো, বলতো একটা সময় যেটা দিছো 2 সেকেন্ড লাগাই দিতে পারো, এখানে আমি ধাক্কা দিতেছি কোনো কিছু 3 সেকেন্ড দিয়ে তো ধাক্কা দিতে পারি, 5 সেকেন্ড ধাক্কা দিতে পারি, 1 সেকেন্ড ধাক্কা দিতে পারি, একটা সময় তো লাগছে ইউ থেকে ভিতে নিতে। তাহলে প্রয়োজনীয় সময় হচ্ছে টি, সময় হচ্ছে টি সেকেন্ড। দেখো ঠিক আছে কিনা এখন বুঝো, তোমরা নিচে লিখো, আমি পাশে লিখতেছি। এখানে তাহলে আমরা কি দেখতেছি, আদি ভরবেগ, আগের ভরবেগ কত এম ইউ, শেষ ভরবেগ তুমি বলো শেষ ভরবেগ কত এম ভি। তাহলে ভরবেগের এই যে টি সময়ে ভরবেগ এম ইউ থেকে কত হয়ে গেছে এম ভি। তাহলে আমি কি লিখতে পারি, টি সময়ে ভরবেগের পরিবর্তন, অঙ্ক করছিলাম এটাই, পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ না? টি সময় ভরবেগের পরিবর্তন কত এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে? তা টি সময় ভরবেগের পরিবর্তন কত এম ভি মাইনাস এম ইউ। আমারে বলছে ভরবেগ পরিবর্তন হার, হার মানে কি 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, তাহলে 1 সেকেন্ডে এক সময়ে ভরবেগের পরিবর্তন কত এম ভি মাইনাস এম ইউ বাই টি। দেখো ঠিক আছে কিনা, তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কত এম ভি মাইনাস এম ইউ বাই টি। একটু বুঝছো কিনা বলো, 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটু উপরে লিখি, তোমরা নিচে লিখো, আমি এখানে লিখতেছি, ঠিক আছে? আমি নিচের অংশটাকে এখানে লিখতেছি, 1 সেকেন্ডে ভরবেগ পরিবর্তন। এখন তুমি দেখো নিউটনের সূত্র মতে কি বলা হয়েছে, ভরবেগ পরিবর্তনের হার, দ্যাট মিনস এই যে এটা এটি তো ভরবেগ পরিবর্তনের হার, 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন। এই যে বাইট করছে, ওই কিক করে বাইট করছে, 5-এ থাকতে ওই কিক করছো তোমরা। এই ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন কিরকম, এরকম। এই যে প্রযুক্ত বল কত বলো, এফ, এফ ধরছো না? তাহলে ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, দেখো তো ঠিক লিখছি না? সমানুপাতিক, ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে এফ বেশি হলে ভরবেগের পরিবর্তন বেশি। এখন তুমি দেখো এম কমন নাও, কি আসে ভি মাইনাস ইউ বাই টি। এই যে এম কমন নিলাম, দেখো এম কমন উপর থেকে, ভি মাইনাস ইউ বাই টি প্রপোর্শনাল টু এফ। ইন্টারেস্টিং জিনিস দেখো, ভি মাইনাস ইউ বাই টি মানে কি, বেগ পরিবর্তন হার সমান কি এ না, ত্বরণ না, পড়ছি না গতি চ্যাপ্টারে? তাহলে এটা ত্বরণ, তাহলে আমরা কি পাচ্ছি এম এ প্রপোর্শনাল টু এফ। তোমাদের কাছে পরিচিত লাগতেছে আশা করি, তোমরা তো বলতেছো এটা তো আগেই পড়ছে, এটাই পড়ছে এফ ইকুয়াল টু এম এ। ইয়েস, তোমরা আগেই পড়ে ফেলছো এফ ইকুয়াল টু এম এ, কিন্তু এটা আসলে আসছে এইভাবে দ্বিতীয় সূত্র থেকে, এটা নিউটনের সূত্র জানো তো তোমরা। এই যে দ্বিতীয় সূত্র থেকে আসছে, তো এফ ইকুয়াল টু এম এ কই থেকে আসছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এখন তোমার মাথায় আসবে কই এফ ইকুয়াল টু তো আসলো না স্যার, এখানে তো প্রপোর্শনাল টু আসছে। তো দেখো এখন প্রপোর্শন কিভাবে সরানো হয়। প্রপোর্শন যদি তুমি সরাইতে চাও তাহলে তোমাকে একটা ধ্রুবক আনতে হবে, ধ্রুবক, একটা ধ্রুবক আনতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রপোর্শন যদি এখান থেকে সরাইতে চাই, তাহলে আমি এখানে একটা ধ্রুবক আনবো। তো পরের লাইনটা তাই আমি এটা লিখতে পারি এম এ, তোমরা কিন্তু এটা নিচে লিখো, আমি পাশে লিখতেছি এম এ ইকুয়াল টু কে এফ, বা এফ ইকুয়াল টু এম এ কে, যে কোনো এক পাশে তোমাকে কে দিতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। ধ্রুবক এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। তুমি যদি প্রপোর্শনাল সরাইতে চাও, সরাই যদি ইকুয়াল টু আনতে চাও, তাহলে তোমাকে ধ্রুবক দিতে হবে একটা, এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। কারণ তুমি সমানুপাতিক চিহ্ন সরায়া সমান চিহ্ন দিছো, তাই তোমাকে একটা ধ্রুবক দিতে হবে, এটাকে বলা হয় কি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা আলটিমেটলি কি সূত্র পেলাম, এম ইকুয়াল টু কে এফ। এখন তোমার মাথায় আসতেছে সূত্র তো এটা পড়িনি, সূত্র তো পড়ছি এফ ইকুয়াল টু এম এ, এটা আবার কে আসলো কই থেকে, কে তো আমি পড়িনি। তো আসলে সূত্র এটা, কিন্তু কে যেহেতু ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক তো ধ্রুবকই, ধ্রুবক মানে কি পৃথিবীর সব সময়
যে কেউ এই সূত্র ইউজ করলে ধ্রুবকের মান একটাই ইউজ করতে হবে। ধ্রুবক মানে কি সেম। বিজ্ঞানীরা এই ধ্রুবকের মানটা বাইর করছে। কিভাবে বাইর করছে? তারা কি করছে বুঝো, কিন্তু তারা কি করছে, 1 কেজির একটা বস্তু নিচ্ছে, বুঝো 1 কেজির একটা বস্তু নিছে, তারা সেটার মধ্যে 1 নিউটন বল দিছে। কত নিউটন বল দিছে? আবার বলো, 1 নিউটন বল দিছে। 1 কেজির বস্তুতে 1 নিউটন বল দিছে। তারা ত্বরণ পাইছে, ত্বরণ পাইছে 1 ms−2। ইন্টারেস্টিংলি তারা ত্বরণ পাইছে এত। 1 কেজির বস্তু নিছে, এম এর মান 1 কেজি, 1 নিউটন বল দিছে, এফ এর মান 1 নিউটন, ত্বরণ পাইছে 1। তারপর তারা এই মানগুলাকে এখানে বসাইছে, এই যে এই সূত্রে বসাইছে। সূত্রে যদি বসে, এম এর মান নিছে 1 কেজি, এ এর মান পাইছে 1, এফ এর মান দিছে 1 নিউটন, তাহলে আলটিমেটলি দেখো কে এর মান কত আসতেছে? 1। তার মানে এই পরীক্ষা করে যেহেতু কে এর মান 1 পাইছে, কিন্তু ধ্রুবক, তার মানে সবসময় কে এর মান তাহলে কত? 1। তুমি যেই বস্তু নাও না কেন, তুমি যেই বস্তু যত বলই দাও না কেন, তুমি 1 কেজি না 10 কেজি বস্তু নাও, তুমি 1 নিউটন না 500 নিউটন বল দাও, কে এর মান 1ই আসবে। অমন ভাবেই চলবে বস্তুটা, এমন ভাবেই ত্বরণ পাবে, কে এর মান কি আসবে? 1। এটা পরীক্ষালব্ধভাবে পাওয়া গেছে। কারণ 1 কেজির বস্তুকে তুমি সবসময় রাখবে, 1 কেজির বস্তুকে, ধরো এই কলম 1 কেজি, 1 নিউটন বল দিলে সে সবসময় 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ প্রাপ্ত হয়। তো সব মান বসাইছি, বসাই কে এর মান কত পাইছি? 1। তাহলে এই সমানুপাতিক ধ্রুবকের মান কত? 1। তাহলে ফাইনালি কে এর মান যদি 1 হয় এবং এটা যদি ধ্রুবক হয়, তাহলে ফাইনাল সূত্রটা কি দাঁড়ায় আমাদের? এফ ইকুয়াল টু এম এ। আমাদের একটা সুন্দর সূত্র আসে, এবং সেই সূত্রটা কি? এফ ইকুয়াল টু এম এ। তো এটা তোমরা এখানে লিখো নিচে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের ফাইনাল আউটপুট আসলো এফ ইকুয়াল টু কি? এম এ। এটাই নিউটন দ্বিতীয় সূত্র। তোমরা আশা করি বুঝতে পারছো। আমি যতটুকু সম্ভব সংক্ষেপে ভালোভাবে বোঝানোর ট্রাই করছি। তোমরা কিভাবে নোট খাতায় তুলবা, আমি বারবার বলি, এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, দেন এইটা, এটা, এটা কিভাবে আসছে বুঝছো তো? তোমরা ক্লাসগুলোই বুঝবা, এইভাবে লিখবা, এটার পরে এটা লিখবা, দেন এটা, এটা। তাহলে তুমি যখন রিভিশন দিবা, সুন্দর করে রিভিশন দেওয়া হবে। আর ভিডিও তো তোমাদের কাছে আছেই, তোমরা দেখতেও পারবা। তো রিভিশন দেওয়ার সময় যাতে ভালো হবে, এটা বারবার পড়বা। বারবার বলতেছি, এই যে এই জিনিসটা কিভাবে এফ ইকুয়াল টু এম এ আসছে, প্রমাণটাও পড়বা। তাহলে তুমি সায়েন্সে ভালো হবা, তুমি ফিজিক্সে ভালো হবা। ঠিক আছে? তোমার কিন্তু এগুলো স্কিপ করা যাবে না, তোমাকে 100% এটা পড়তে হবে। সো মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যাও করলাম, এখান থেকে কিভাবে এফ ইকুয়াল টু এম এ আসছে সেটাও দেখলাম। তো এখন আমরা তোমাকে বলছিলাম যে আমি প্রথম সূত্রটাতে আবার ফেরত আসবো। তো আমরা এখন কি করবো জানো? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র প্রমাণ করব, এবং এটা পরীক্ষা আসে ক্ষতে। তো চলো সেটা একটু করি। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। তোমরা অবশ্যই অফলাইন ক্লাসে আমাকে নোট করে দেখাবা। ওকে, 100% নোট করতে হবে, যেখানে যেখানে বুঝো নাই আবার জিজ্ঞাসা করতে হবে এবং সেটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তো আমাদের টপিক কি বলো? দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। আমি এটা মুছে দিই, এটার দরকার নেই আমাদের, পরে লিখি, তাহলে একটু জায়গা বেশি পাওয়া যাবে। তো দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে প্রমাণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। তো দ্বিতীয় সূত্র থেকে আবার কিভাবে প্রথম সূত্র আসে, চলো দেখি। তাহলে দেখো, দ্বিতীয় সূত্র থেকে থেকে আমরা পাই, দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছি বলতো? দ্বিতীয় সূত্র থেকে আমাদের ফাইনাল আউটকামটা কি আসলো? এফ ইকুয়াল টু এম এ। এটি তো আসছে, রাইট? আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু এম এ হলে একটু ভাঙি। এ সমান সমান কি আমরা জানি? এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, দ্বিতীয় সূত্র, এটি তো দ্বিতীয় সূত্র। এখন প্রথম সূত্র প্রমাণ করতে যাচ্ছি। প্রথম সূত্রের শর্ত কি? বাহ্যিক বল থাকা যাবে না। প্রথম সূত্রের শর্ত কি? বাহ্যিক বল থাকা যাবে না। তাহলে প্রথম সূত্র অনুযায়ী অনুযায়ী এফ ইকুয়াল টু 0, বাহ্যিক বল প্রয়োগ হবে না। মানে প্রথম সূত্র কি ছিল? বাহ্যিক কোনো বল না থাকলে, রাইট? এফ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু 0।
দ্যাট মিনস এখন তুমি দেখো দুইটা জিনিসের গুণফল আসছে 0, দুইটা জিনিসের গুণফল আসছে 0 মানে কি আইদার এটা শূন্য নাইলে এটা শূন্য। দুইটা জিনিস কখন গুণ করলে শূন্য হয়? যে কোনো একজন শূন্য তো হইতে হবে, শূন্যের সাথে গুণ করলে তো শূন্য হয়। তাহলে এইটা শূন্য নাইলে এটা শূন্য। এখন ভর কোনোদিনও শূন্য হয়? ভর কোনোদিনও শূন্য হয়? বলো, এটা কোনোদিনও শূন্য হবে? ভর আমার আমার হচ্ছে ভর, আমার ভর, আমার তো মাংস হাড্ডি আছে, তার মানে আমার ভরও আছে। ভর কোনোদিনও কি হয় না? শূন্য হয় না। তাহলে এটা যদি শূন্য না হয় তবে এইটাই শূন্য, কারণ একজন তো শূন্য হইতেই হবে। দুইটা জিনিসের গুণফল শূন্য তো হইতে হইলে একজনকে শূন্য হইতে হবে, মিনিমাম একজনকে শূন্য হইতে হবে। ভর শূন্য না, তাহলে ডেফিনেটলি এটা শূন্য। এটা শূন্য, আর গুণ করো, টি এর সাথে শূন্য গুণ হইলে শূন্য। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি দেখো তো, কি পাচ্ছি? ভি ইজ ইকুয়াল টু ইউ। কি লিখছিলাম চিন্তা করো তো, লিখছিলাম প্রথম সূত্রে গতিশীল বস্তু গতিশীল থাকবে আর ইউ ইজ ইকুয়াল টু ভি হবে। প্রথম সূত্রে দেখো, ব্যাক করো, খাতায় নোট খাতা ব্যাক করো, প্রথম সূত্রে কি লিখছিলাম? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে ইউ আর ভি সবসময় সমান হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। আদি বেগ যা শেষ বেগটা, দেখো তো হয়েছে কিনা। বাহ্যিক বল প্রয়োগ করা না হলে ইউ ইজ ইকুয়াল টু কি আসছে? ভি আসছে। কিন্তু এটা আসছে কই থেকে? এই জিনিসটা পাইলাম কই থেকে? দেখো তো গোড়াটা কই? এফ ইকুয়াল টু এম এ। এই যে এটা দ্বিতীয় সূত্রের মেইন জিস্ট। আর এটাই কি ছিল দেখো তো, প্রথম সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। তাহলে যা প্রথম সূত্র, এই যে আমরা কি পাইলাম বলতো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র প্রমাণ করলাম। এই যে নিউটনের দ্বিতীয় সূত্র, এটার থেকে আমরা ঘুরে নিউটনের কোন সূত্রে আসছি? প্রথম সূত্রে আসছি। এটা কিন্তু কথায় আসে, আমার এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো বুঝছো কিনা। তো আমরা প্রথম আর দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা মোটামুটি সে আমাদের হাতে নিয়ে এসে পড়ছি, ব্যাখ্যামূলক যেসব জিনিসপত্র আছে সেগুলো হাতে নিয়ে আসতে পড়ছি। তো আজকে ক্লাসের শেষের দিকে আমরা এখন দ্বিতীয় সূত্রের মানে এফ ইকুয়াল টু এম এ রিলেটেড কিছু ম্যাথ দিয়ে শেষ করব। এই অঙ্কগুলো আমার মনে হয় নোট খাতায় থাকা উচিত, এবং তোমরা যখন এই ধরনের অঙ্কগুলো ভালো মতো করবা তখন তোমরা সিকিউ অবশ্যই অনেক ভালো পারবা। সো চলো আমরা আজকে এফ ইকুয়াল টু এম এর কিছু ম্যাথ দেখি। ওকে, ওকে। একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করব, একদমই সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করব। অঙ্কটা কি? 100 কেজি ভরের বস্তুকে 100 কেজি ভরের বস্তুকে 5 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? একদম সহজ একটা অঙ্ক, ঠিক আছে। অ্যান্সারটা দেখো, 100 কেজি ভর কি দিস, তাহলে এম এর মান দিস। সবসময় দেখবা কি দিয়ে আছে, 5 নিউটন বল দিছো, রাইট। এফ এর মান দেওয়া আছে, বের করতে বলছো ত্বরণ কত, এ কত। তোমরা তো জানোই, আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ। তো এফ এর মান 5 নিউটন, ভরের মান 100 কেজি, এর মান বের করতে বলছে। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 5/100। তো 0.05, অবশ্যই একক লিখতে হবে, একক না লিখলে ফিজিক্সে মার্ক কাটা যাবে। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রযুক্ত ত্বরণ কত হয়েছে? 0.05 মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তো আমাদের প্রথম অঙ্ক ডান আজকের, এবং এটা অনেক সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আজকে আমরা দ্বিতীয় অঙ্কে যাই। আমাদের পজ করে তুলে নাও। সো ম্যাথ 2, ওকে। তো ম্যাথ 2 বলছে, দেখো অঙ্কটা তোলার সময় তুমি যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিয়েছি অঙ্কটাকে। তো ম্যাথ 2 বলা হয়েছে 100 কেজি এক ভরের একটি বস্তুকে, ভরের একটি বস্তুর
বেগ 10 সেকেন্ড সময়ে 100 কেজি একটা বস্তুর বেগ 10 সেকেন্ড সময়ে 5 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 15 মিটার পার সেকেন্ড হল। 100 কেজি ভরের একটা বস্তু বেগ বৃদ্ধি পাইছে, সিম্পল, বাড়ছে, স্পিড বাড়ছে কয় সেকেন্ডের মধ্যে? 10 সেকেন্ডে 5 মিটার থেকে 15 মিটার পার সেকেন্ড হয়েছে। বললাম প্রযুক্ত বল কত? বেগ যেহেতু বৃদ্ধি পাইছে, বেগ বৃদ্ধি করতে, বেগ চেঞ্জ করতে কি লাগে বলো? বেগ চেঞ্জ করতে বল লাগে, বল না দিলে তো বেগ চেঞ্জ হয় না, তা সেই বলটাই বের করতে বলছে। তো এই ধরনের অঙ্ক খুবই কমন, ঠিক আছে, বল চ্যাপ্টারে এগুলো খুবই কমন। তোমার এইসব অঙ্ক পারলেই সিকিউ পারতে হেল্প হবে, প্লাস এমসিকিউ তো আসবে এগুলো। কি কি দিচ্ছে আগে খেয়াল করো, সবসময় খেয়াল করবা কি কি দিচ্ছে। 100 কেজি ভর এম দিছে, 100 কেজি, 10 সেকেন্ড সময় টি দিছে, 10 সেকেন্ড, এত থেকে বৃদ্ধি পেয়ে ইউ দিছে, 15 হইছে, ভি দিছে, আদি বেগ দিছে 5, শেষ বেগ দিছে 15, এফ চাইছে, প্রযুক্ত বল এফ চাইছে। তো যা দিছে, যা চাইছে তুলছি। আমি কিভাবে অঙ্কগুলো করি, যখনই এফ চাইছে আমি জানি এফ এর সূত্র একটাই আছে, সেটা কি? এফ ইকুয়াল টু এম এ। কার্যকরী ত্বরণ বা কার্যকরী বলের একটাই সূত্র আছে, এফ ইকুয়াল টু কি এম এ। আমার মাথার মধ্যে ঢুকছে যে এফ ইকুয়াল টু এম এ, আমি জানি আমার এফ নির্ণয় করতে এম আর এ জানা লাগবে, এফ নির্ণয় করতে এম আর এ জানা লাগবে। মাথায় দেখো আমি কিভাবে অঙ্ক পারি। এম তো দেয়াই আছে, তা লাগবে কি? এ। এখন আমার টার্গেট ঘুরে গেছে, আমার টার্গেট এখন এ বের করা। এফ বের করা ছিল আমার টার্গেট, আর এফ বের করতে লাগে এম আর এ। এম দেয়াই আছে, আমি দেখতেছি, তাকাই দেখতেছি এম দেয়া আছে, তাহলে আমার লাগবে কি এখন? এ। এখন আমার টার্গেট কি বের করা? এ বের করা। এ বের করতে কি কি দেওয়া আছে দেখবে, এ বের করতে টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। গতি চ্যাপ্টারে ফেরত যাও, এগুলো যখন টি ইউ ভি এস নাই, এ বের করার সূত্র একটাই আছে, এস নাই যে সূত্র সেই লিখতে হবে, সেটা কি বলো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি এর মান কত? 15, ইউ এর মান কত? 5, এর মান বের করবো, টি এর মান কত? 10 সেকেন্ড। 5 এই পাশে নিয়ে আসো, সিম্পল হিসাব, 10 এর পাশে এনে ভাগ করো, কত? এই যে এর মান বের আসছে, সিম্পলি ত্বরণ বের আসছে। গতির অঙ্ক, গতির অঙ্ক কিন্তু অনেক ইউজ হবে বলে, বলের অর্ধেকই গতির অঙ্ক, ঠিক আছে, মানে বাকি অংশ হচ্ছে বলে। পাইছি। এখন কি চাইছে? এফ। তো সিম্পল, এফ ইকুয়াল টু কত বলো? এফ ইকুয়াল টু এম এ। এম এর মান কত? এম এর মান হচ্ছে 100 কেজি। এর মান কত? এর মান হচ্ছে 1, তাহলে 100 নিউটন। তাহলে অ্যান্সার হচ্ছে 100 নিউটন। কত বল দিছিলা তুমি? 100 নিউটন বল দিছিলা 5 কে 15 বানায় ফেলতে। সিম্পল। তো তুমি সিম্পলি ম্যাথ তোলো, চিন্তা করো খুব সাধারণভাবে, তুমি অঙ্ক পারবা, ঠিক আছে। তো আমরা এখন ম্যাথ 3-এ যাব। তো ম্যাথ 3টা, এই অঙ্কটাই ধরে নাও তুমি অলমোস্ট সেম, সেম টু সেম একটা অঙ্ক। এটাকে একটু মডিফাই করে আমরা ম্যাথ 3 বানাবো। তো তোমরা নোট খাতায় তুলবা পজ করে, আমি এখানে আবার লিখবো না, আমি এটাকে একটু মডিফাই করে ম্যাথ 3 বানাবো। তোমরা কিন্তু নোট খাতায় তুলবা ম্যাথ 3 আলাদা করে। ধরো ম্যাথ 3-এ তোমাকে 100 কেজি ভর দেয়া আছে, বেগ 10 সেকেন্ড সময়, এই জিনিসটা দেয়া নাই, এটা বলা ছিল নাই। বললো 100 কেজি ভরের একটা বস্তুর বেগ 100 মিটার দূরত্বের ব্যবধানে, এবার আর 10 সেকেন্ড দিল না, না দিয়ে বললো 100 মিটার দূরত্বের ব্যবধানে তার মানে 100 মিটার দূরত্ব যাইতে না যাইতে তোমার বেগ বাইরে 5 থেকে কত হয়ে গেছে? 15 হয়েছে। প্রযুক্ত বল কত? সব সেম, সব সেম, শুধুমাত্র সময়ের বদলে আমি দূরত্ব দিয়ে দিলাম, বললাম 100 মিটার গ্যাপে তোমার বেগ 5 থেকে 15 হয়ে গেছে। মানে যখন তুমি শুরু করছো তখন ছিল 5, 100 মিটার রাস্তা অতিক্রম করছো, তারপর হয়ে গেছে কত? 15। তাহলে এবার সময় দিইনি, সময় না দিয়ে কি দিছি বলো? এস দিছি, এস। তুমিই বলো, এফ বের করতে হবে, এফ ইকুয়াল টু এম এ, এম তো দেওয়া আছে, লাগবে এ, এবার লাগবে এ, কিন্তু এ বের করার জন্য আমার দেওয়া আছে কি? এস ইউ ভি। তাহলে এবার সূত্রটা খালি চেঞ্জ হবে এর,
এস ইউভি দেয়া দেয়া নাই কি সময়, তাহলে ওই সূত্র লেখো যে সূত্রে কি নাই, সময় নাই। তাহলে কোন সূত্রে সময় নেই বলো? তাহলে এবার কি হবে সূত্র? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু হবে এবার ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রে তো সময় নেই, গতির অঙ্ক। তো ভি এর মান কত? ভি এর মান 15, ইউ এর মান কত? ইউ এর মান 5, এ এর মান বের করবো, এস এর মান 100। 15 স্কোয়ার 225, 5 স্কোয়ার হচ্ছে 25, 200 এ, 25 এই পাশে নিয়ে আসো, হিসাব করো, 200 ইকুয়াল টু 200 এ। তাহলে আবারও এর মান আসছে 1, অঙ্ক কিন্তু এর মান সেমই আসছে কিন্তু অঙ্ক পুরো ভিন্ন দিছে। ঠিক আছে, তো এর মান কত আসছে? 1। এখন আবার কি আমরা জানি এফ ইকুয়াল টু কি বলো? এফ ইকুয়াল টু এম এ। তো এম এর মান কত? 100 কেজি, এর মান 100 নিউটন। আমি আবারও বলতেছি এই যে একক তোমরা লেখো না অনেকে, একক না লিখলে কিন্তু মার্ক পাবা না, মার্ক কেটে দিবে। ঠিক আছে, তো একক ফিজিক্সে মাস্ট। তো সহজ অঙ্ক, সেইটাই হচ্ছে আমাদের কি 3, ম্যাথ 3। ঠিক আছে, তোমরা একটু পজ করে তুলে নিও। ওকে, তো দেখো তোমরা ম্যাথ 3 বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। যারা গতি ভালো পারো আশা করি এগুলো অনেক ভালো পারবা। ওকে, এগুলো নোট খাতা থাকবে, এগুলো বারবার পড়বা, বারবার পড়বা। ওকে, ঠিক আছে। তো চলো আমরা ম্যাথ 4 যাই। ম্যাথ 4 অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক। তো দেখি ম্যাথ 4 কিভাবে করে। ম্যাথ 4 বলছে কি দেখো, বলছে 10⁻³ কেজি ভরের একটি স্থির ইলেকট্রন, এটা হবে 9.1 ইন্টু 10⁻³ কেজি ভরের। এটা কার ভর বলো? তোমরা পড়ছো 1 নম্বর চ্যাপ্টারে, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা জানি সবাই। এত কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের, স্থির ইলেকট্রনের উপর 1.82 ইন্টু 10⁻16 নিউটন ইলেকট্রনের ওপর তুমি বল দিছো, এত নিউটন বল 10⁻9 সেকেন্ড ধরে কাজ করে। তাহলে একটা ইলেকট্রনের মধ্যে বল দেওয়া হয়েছে এত এত সেকেন্ড, মানে ওই যে বললাম না সময়, সময় হচ্ছে এত সেকেন্ড জুড়ে দেওয়া হয়েছে। তো বলছে বল প্রয়োগের পরে, বল প্রয়োগ তো করলা, বল প্রয়োগ করলে কি আর স্থির থাকবে? থাকবে না, সে একটা বেগ প্রাপ্ত হবে। ওই যে বলছি বল দিলে বেগ বেগ চেঞ্জ হয়। বল প্রয়োগের পরে ইলেকট্রনের বেগ কত হবে? খুবই ভালো একটা অঙ্ক, খুবই খুবই ভালো অঙ্ক। ইলেকট্রন, এটা ইলেকট্রন না দিয়ে অন্য কিছু দিয়ে আসতে পারে। ইলেকট্রনের বেগ কত হবে, এই হচ্ছে আমাদের ম্যাথ। তো চলো আমরা অ্যান্সারে দিই, এখানে লিখি কি দিছে দেখি। ফার্স্ট ভর, তাহলে এম দিছে আমাদের, ইলেকট্রনের এম দিছে। স্থির ইলেকট্রন আদিবেগ দিছে। তুমি কিন্তু পরীক্ষায় যখন করবা এখানে লিখবা ভর আদিবেগ, এগুলো কিন্তু লিখো। আমি এখন অঙ্ক শেখাচ্ছি, নোট খাতায় এত কিছু লিখতে হবে না, এখানে কিন্তু লিখতে হবে ভর আদিবেগ। ঠিক আছে, বাসায় যখন বোর্ড সিকিউ করবো তখন একটু লেখা করবা, হ্যাঁ, আর আমার কাছে পরীক্ষা দেওয়ার সময় তো করবাই। সো আদিবেগ হচ্ছে ইউ 0, এত নিউটন বল, বল মানে এফ, কত সময় জুড়ে দিছে? 10⁻9 সেকেন্ড, অনেক ক্ষুদ্র সময়, ন্যানো সেকেন্ড। পরে বলছে বল প্রয়োগের পরে ইলেকট্রনের বেগ কত চাইছে, কি শেষ বেগ ভি। গুড, শেষ বেগ চাইছে। বেগ তো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হলে শেষ বেগ চাইছে। তো দেখো তো যখন শেষ বেগ চাইছে, এগুলো দেয়া আছে, মনে রাখবা বল যখনই কোশ্চেনে দেয়া আছে তার মানে ত্বরণ দেয়া আছে, কারণ বল ইকুয়াল টু তো এম এ। আমাকে যখন এইগুলো দিছে এফ দিছে তখন আমি বুঝছি এখানে ত্বরণ দেয়া আছে। তাহলে ইউ দেওয়া ত্বরণ দেওয়া, ত্বরণ তো বের করা যাবে এফ ইকুয়াল টু এম এ দিয়ে। ইউ দেওয়া ত্বরণ দেওয়া সময় দেওয়া বের করতে বলছে ভি, এটা তো গতির অঙ্ক মেনলি। আমি কিন্তু অঙ্ক করা শুরু করবো না, অঙ্ক দেখে দেখবো না কমন পড়ছে কিনা, আমি আমার মাথা খাটাবো। আমার বেগ বের করতে বলছে, গতির অঙ্ক। বেগ বের করার সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। বেগ বের করার তো অনেক সূত্র আছে, রাইট? কিন্তু কোনটা ইউজ করব? ওই যে গতিতে কিভাবে করছি, ইউ দেওয়া, টি দেয়া, আর এটা মানে কি ত্বরণ দেয়া, এ দেয়া, দেয়া নাই কি, নাই হচ্ছে এস।
ওই সূত্র ইউজ করবা শেষ বেগে যেখানে এস নাই। তো কোন সূত্রে এস নাই? একটা সূত্রে এস নাই, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ওই সূত্র নিয়ে আমরা অঙ্ক করব। দেখো আমি কিন্তু অঙ্ক করার আগে আমার মাথায় টার্গেট করলাম আমি কোন সূত্রে ম্যাথটা করবো। ওই সূত্র অঙ্ক করতে আমার আগে এ বাইর করা লাগবে, ত্বরণ বাইর করা লাগবে। বল দেয়া আছে মানে ত্বরণ দেয়া আছে, আর তাহলে সবার আগে আমাকে কি বের করা লাগবে? ত্বরণ। তাহলে আমরা সবার আগে অ্যান্সার কি করব? এফ ইকুয়াল টু, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এফ এর মান দেয়া আছে, এম এর মান দেওয়া আছে, এর মানটা বের করব। তো ক্যালকুলেটর চাপো, দেখো এর মানটা কত আসছে। এর মানটা আসছে 2 × 10⁻14। এটা হচ্ছে ত্বরণ। এখন বের করতে বলছে বেগ, এখানে করি আমি এরপর। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এ এর মান 2 × 10⁻4, আর টি এর মান 10⁻−9। সো 2 × 14, সরি 14, 2 × 10⁵ মিটার পার সেকেন্ড। তাই ইলেকট্রনের শেষ বেগ কত হবে? 9 সেকেন্ড পরে যখন বল দিবা তখন ইলেকট্রনের বেগ হবে এত। ইজি অঙ্ক, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। আজকের লেকচার এখানেই শেষ, অনেক কিছু পড়লা। তো মনোযোগ দিয়ে পড়বা, আশা করি তোমরা সবচেয়ে ভালো পারবা। আর ইনশাল্লাহ পারবা। আর আমাকে কিন্তু দেখাইতে হবে অফলাইনে নোট খাতা, আর যেখানে যেখানে বুঝবা না আমাকে জিজ্ঞাসা করবা। থ্যাংক ইউ ক্লাস দেখার জন্য।